আপনি যদি আন্তর্জাতিক মানদণ্ড বলেন, আন্তর্জাতিক মানদণ্ড হইলো আমেরিকার পয়সা খাইয়া যারা আন্তর্জাতিকতাবাদ বইলা, বইলা চিল্লায়, তাদের মুখে এখন কুলুপ পড়েছে। কেন পড়েছে দেখেন, এই যে মনে করেন কালকে আমি একটা টেলিভিশনে গিয়েছিলাম টিআরটি, ওই যে তার্কিশ একটা টেলিভিশন চ্যানেল কোটি, কোটি মানুষে দেখে। তো সেখানে দেখি যে দক্ষিণ এশিয়া বিষয়ক এক সহকারীকে নিয়ে এসছে। তো সে এই বিচার সম্পর্কে খুব বলে যে অনেক লোককে মারছে অমুক তমুক। তো আমি তারে বললাম যে অমুক তমুককে মারছে, আপনি কি মারার বিচার চান নাকি রাস্তায় ফিরাইয়া মারি ফেলতে চান? তো এখন এই জিনিসটা আপনি যদি দেখেন আমেরিকান এইডে যারা চলতো তারাই কিন্তু এইসব শোরগোল তুলতো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সেই শোরগোল তুলে এটা একটা জয়েন্ট প্রোডাকশন ছিল। ডক্টর ইউনূস, এনজিওগ্রাম যেটাকে বলে, এরা সবাই মিলে আমেরিকার একটা স্বার্থকে হাসিল করার জন্য। গতকাল শেখ হাসিনার রায় হলো, এদিক দিয়ে ডিপিডি ওয়ার্ল্ডের সাথে ৩০ বছরের চুক্তি হয়ে গেল। বাঙালির মানে একটা মাত্র ধন, একটা মাত্র বন্দর, বড় বন্দর, সেই বন্দরটা ডিপিডি ওয়ার্ল্ডকে ৩০ বছরের জন্য দিল। প্লাস আরো একটি টার্মিনাল হবে এক্সটেনশন, সেটা ডেনমার্ককে দিয়ে দিল। তো বাঙালিকে ঘুমে রেখে জবই করে দেওয়া হলো, আপনি চিল্লাইতেও পারলেন না। এখন এই যে আনু মোহাম্মদেরা, এই অমুক তমুকেরা নানান মানে প্রেশার গ্রুপ ছিল, যারা প্রেশার ক্রিয়েট করত সমাজে, রাষ্ট্রে। এখন আর প্রেশার গ্রুপ নাই, এখন সব সন্ত্রাসী গ্রুপের দখলে চলে গেছে। এখন ফেসবুক কাল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উনি। হ্যাঁ, সেটা দেখেছি। এখন আপনি যদি দেখেন বিষয়টা একটু খেয়াল করে দেখেন, বিচারের আন্তর্জাতিকতা, এরপরে কারা কি বললো সেটাতে আসতেছি। বিচারের আন্তর্জাতিকতা, আন্তর্জাতিকতার বিচার যদি দেখতে যান, আপনি জানেন ওই সিলিতে একজন স্বৈর শাসক ছিল, পিনেচ্যাট। তো ওই পিনেচ্যাট লন্ডনে এসেছিল ৯৮ সাল বা কোন একটা, এই ৯০-এর দশকের একটা সময়ে, সালটা পুরো মনে নেই। তখন চিকিৎসার জন্য যখন লন্ডনে আসে, তাকে তখন লন্ডন পুলিশ আন্তর্জাতিক অপরাধের দায়ে, মানে জেনোসাইডের দায়ে বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে বলছে লন্ডনে বিচার করবে। তো বিচার করার পরে ওখানে হাউস অফ লর্ডে ৫ সদস্য বিশিষ্ট একটা মানে জাজেস প্যানেল ছিল। তো ৫ সদস্যের মধ্যে ৩-২-এ স্প্লিট হয়ে গেছে। যেহেতু সিভিল জাজমেন্ট, ৩ জন তার বিচারের পক্ষে রায় দিছে, আর ২ জন তার বিচারের বিপক্ষে রায় দিছে। তো ৩ জনের মধ্যে একজন ছিলেন জাস্টিস হফম্যান। তিনি পরবর্তীতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছেন, এই দেশের চিফ জাস্টিস ছিলেন। তো উনিও পিনেচেটের বিচারের পক্ষে রায় দিচ্ছেন। তখন এটা চ্যালেঞ্জ করা হইলো, বায়াস বলে যে এই বিচারটা বায়াস হইতে পারে। কেন? এই পিনেচেটের যখন সে মানুষকে হত্যা, নির্যাতন, গুম এগুলো করছিল, তখন এই জাস্টিস হফম্যান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, সে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে ২ বছর। মানে এটা আরো আগে, ওই ৯২-৯৩ সালে। এবং তার ওয়াইফ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে জড়িত ছিল। তো পরে এই তার জাজমেন্টটা টার্ন ডাউন করলো হাউস অফ লর্ড, এই বলে যে অ্যাপারেন্ট বায়াস, অর্থাৎ রিয়েল বায়াস না, দেখতে ম্যারাডোনার মতো লাগে, আসলে ম্যারাডোনা না। কথাটা বুঝছেন? অর্থাৎ এটা রিয়েল কোনো বায়াস ছিল না। হাউ এভার মানুষের কাছে দেখলে মনে হইতে পারে যে এটা বায়াস। কেননা যেহেতু লর্ড হফম্যান কোনো একটা সময়ে তার বিরোধিতা করেছে, সুতরাং তিনি যদি জাজমেন্ট দেন, সুতরাং এই জাজমেন্টটাকে ন্যাচারাল জাস্টিসের আমরা মানে রাইট জাজমেন্ট, ফেয়ার জাজমেন্ট বলে ধরতে পারি না। খেয়াল করে দেখেন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা জাজমেন্ট সেট আপ। অথচ দেখেন তাজুল কদিন আগেও যুদ্ধ অপরাধীদের জন্য বুক থাপড়াইয়া থাপড়াইয়া হাই হোসেন কইয়া কইয়া চিল্লাইছে, আর এখন সে রাষ্ট্রপক্ষের উকিল। খেয়াল করেন, মানে আমি যে জিনিসটা দেখাচ্ছি, এই যে মনে করেন যে বিচারকদের মধ্যে শামসুজ্জামান, শামসুজ্জামান শেখ হাসিনার পাশি চাই কয়ে কয়ে রাস্তায় প্লে কার্ড নিয়ে নিয়ে মিছিল করেছে। এখন সে শেখ হাসিনাকে পাশির রায় দিয়েছে। তো এই যে আন্তর্জাতিকতাবাদ বলেন, আন্তর্জাতিকতাবাদ আর জাতীয়তাবাদ, এই দুইটার মধ্যে আপনি যদি একটু
মানে সংযোগ করতে চান, এখন জাতীয়তাবাদী হচ্ছে একটা জিনিস, আন্তর্জাতিকতাবাদ বলে আর কিছু নেই। এখন আন্তর্জাতিকতাবাদকে গ্লোবালাইজেশনে আনতে যাইয়া এমন একটা অবস্থা করেছে যে আন্তর্জাতিকরা এখন শুধু টাকায় কেনাবেচা হয়, যারে যা দিয়ে কিনতে পারেন ওই ওই সূত্রে চলতেছে। তাই আমি যে কথাটা বললাম যে অ্যাপারেন্ট বায়াস হওয়ার কারণে সেই জাজমেন্টটা টার্ন ডাউন হয়েছে, অথচ আমাদের দেশের ন্যাচারাল জাস্টিস তো দূরের কথা, আইন কে মানা হয় নাই। প্রথমত প্রথমত আমি যেটা বলি যে বাংলাদেশে যে কোর্টটা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দেখেন কথাটা কি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীতে প্রায় 50টা মতো জায়গায় আন্তর্জাতিক ট্রায়াল হয়েছে। নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, তানজানিয়াতে ট্রায়াল, তারপরে কসোভোতে ট্রায়াল, বসনিয়াতে ট্রায়াল, আমাদের পাশের দেশ ক্যাম্বোডিয়াতে ট্রায়াল। হ্যাঁ, তারপরে এইভাবে বহু দেশে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দেখেছি। তা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যখন হয় সেখানে মানে অপরাধের ধরনটা আন্তর্জাতিক হতে হয়। অপরাধ 4টা হলো আন্তর্জাতিক। একটা হলো, প্রথম অপরাধটার নাম হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ একটা রাষ্ট্র যদি আরেকটা রাষ্ট্রকে বিনা উস্কানিতে দখল করে ফেলে, এটার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার হতে পারে, ক্রিমিনাল কোর্টে বিচার হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে জেনোসাইড। জেনোসাইড তো বুঝছেন, ধর্ম নাই, বর্ণ নাই, কালার নাই, মানে জাতি নাই, বয়স নাই, গণহারে মানুষকে বাঁশপায়ের করে শেষ করে ফেলাও, পুরা গ্রাম উজাড় করে দাও, শহর উজাড় করে দাও, যেটাকে বলে জেনোসাইড, গণহত্যা। 3 নম্বরে হচ্ছে আপনার মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে কোনো জাতি, গোষ্ঠী, বর্ণের মানুষকে অথবা কোনো ধর্মের মানুষকে, যেমন তংসঙ্গা, হাজংরা, ওরাং, মোরাং, গারো, সাঁওতাল, এরকম কোনো একটা জাতি গোষ্ঠীকে, অথবা মুসলিম হিন্দু নামে কোনো একটা জাতি গোষ্ঠীকে টার্গেট করে, অথবা ছাত্র, পুলিশ, অথবা মনে করেন যে কোনো একটা নারী, এইরকম কোন একটা বিশেষ গ্রুপকে টার্গেট করে যখন গণহারে নির্বিচারে হত্যা করা হয়, সেটা হলো মানবতা বিরোধী অপরাধ। খেয়াল করেন, টার্গেটেড, অর্থাৎ কোন একটা গ্রুপকে ক্লিনজিং বলে, এথনিক ক্লিনজিং, মানে কোন একটা এথনিসিটিকে, যেমন মনে করেন যে আপনি পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর পাশাপাশি বললেন যে ওই যে বাংলাদেশে পাকিস্তানিরা কি করছে, বলছে যে বাংলাদেশের নারীদেরকে রেপ করো, কইরা তাদের মধ্যে পাকিস্তানি বাচ্চা ফোটাও এবং তারাই পাকিস্তানকে রক্ষা করবে। এইগুলা হচ্ছে এই মানবতা বিরোধী অপরাধ। অথবা ধরেন তার বাড়ি ঘর জ্বালাই দিলেন, মানে মানুষগুলো মরে গেল। এরপরে 4 নম্বরে যেটা আসছে সেটা হলো ওয়ার ক্রাইম। ওয়ার ক্রাইমটা কিরকম? ওয়ার ক্রাইমটা হচ্ছে যুদ্ধ চলাকালীন সময়ে, যেমন মনে করেন যে হিন্দু লোককে ধরতো, দৈরা বলতো যে লুঙ্গি খোলো, আমরা দেখি তুমি মুসলমান নাকি হিন্দু। কথা বুঝছেন? এটা হলো ওয়ার ক্রাইম। অথবা ধরেন একটা মানুষের পরিবার যুদ্ধে জয়েন করছে 71 মুক্তিযুদ্ধে, আপনি সেই পরিবারের স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই এদেরকে ফিটাই বাড়ি ফেললেন। তার কারণটা কি? যুদ্ধে জয়েন করছে। তার পুকুরের মাছ তুলে নিয়ে আপনি খায়া ফেললেন, তার গরু জবাই করে নিয়ে গেলেন। এগুলো হচ্ছে ওয়ার ক্রাইম, অর্থাৎ ওয়ারের কারণে যে বিষয়গুলো ওই 3টার মধ্যে পড়ে না, ওগুলো হলো ওয়ার ক্রাইম। তো এখন বাংলাদেশে যে 1973 সালে যে একটা করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটার আগে কিন্তু একটা আইন করছে, সেই আইনটার নাম ছিল দালাল আইন। এখন দালাল আইনে বিচার করতে গিয়ে দেখলো যে দালাল আইনে আসলে আন্তর্জাতিকভাবে রেকগনাইজ অপরাধের বিচার করা সম্ভব না। তখন এই 73-এর একটা করা হলো। পার্লামেন্টের হ্যান্সার্ড আপনি গাইটা দেখেন, ওখানে ক্লিয়ারলি বলা আছে যে এই অপরাধের বিচারগুলো করব কোন সময়? 1971 সালে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর সময় পর্যন্ত। সুতরাং আপনি যদি আন্তর্জাতিকতাবাদ খুঁজে দেখেন, দেখবেন এই রকম অপরাধের বিচার, আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে যুদ্ধকালীন সময়ের বিচার, অথবা কোনো 2টা এথনিক গ্রুপের মধ্যে, হুতি হুতি এবং তুসি আপনারা জানেন, তারপরে ক্রোয়েটস এবং সার্ব, বসনিয়া, হ্যাঁ, মুসলিম এবং অমুসলিম দাঙ্গা, এইগুলাতে বিচার করার জন্যই কিন্তু আন্তর্জাতিক অপরাধকে দেখা হয়। কিন্তু পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী কোনো আন্দোলনে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা সন্ত্রাস দমানোর জন্য, মানে আপনার রেল পুরে ছাই করে দিচ্ছে, সেটা দমানোর জন্য
যখন সরকার ব্যবস্থা নিয়েছে, এইরকম কোনো ব্যবস্থাকে প্রিভেন্ট করার জন্য যে অ্যাট্রোসিটি হয়েছে সেটার বিচার আন্তর্জাতিক আদালতে হয়েছে, পৃথিবীর কোথাও নেই। এখন আন্তর্জাতিকের আরেকটা আপনি মজার কথা শুনেন। আপনার শাস্তিটা কি? মৃত্যুদণ্ড। কার শাস্তি? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর শাস্তি। তাহলে এর চেয়ে বড় বিচার ওই রাষ্ট্রে আর হতে পারে? যে বিচারের দিক থেকে সর্বোচ্চ বিচার, অপরাধের দিক থেকে আদালত, আর ব্যক্তির দিক থেকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাহলে এটা খুব হাই প্রোফাইল মামলা না? সবচেয়ে টপ মামলা। তো এই মামলার বিচার করার জন্য দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ মানুষ দিয়েই তো এই বিচারটা করাইতে হবে। আচ্ছা, আপনি তো সাংবাদিক মানুষ, আমারে বলেন তো, যে ৩ জন জাস্টিস যে রায় দিল, এই ৩ জন হাইকোর্টে, অর্থাৎ হাইকোর্ট লেভেলে জীবনে আর কোনোদিন একটি রায়ও দিছে বা একটি মামলাও পরিচালনা করছে জাজ হিসেবে, এরকম অভিজ্ঞতা আছে বলে কি শুনেছেন? না। কারণ একজনকে মর্তুজা, ওই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা প্রাইভেট কলেজের অধ্যাপক, ইউনিভার্সিটির প্রফেসর বা প্রভাষক, লেকচারার, যেটাই বলেন আপনি, অথবা প্রফেসর, যেটাই বলেন, তিনি 2019 সালে এই এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হিসেবে অবসরে গেছেন। এখন অবসরে যাওয়ার পর তিনি তো হাইকোর্টে কোনোদিন বসার সৌভাগ্য হয় নাই, সুযোগ হয় নাই, কারণ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তার কাজ শেষ হয়ে গেছে। তাহলে এখন যে হাইকোর্টে তিনি বসলেন, তিনি চেয়ারম্যান হলেন, তার এটাই হলো প্রথম মামলা। তারপরে বিএনপির যে শামসুজ্জামান, সেই লোক জাস্ট 6 দিন আগে হাইকোর্টে এই জাজ হিসেবে এনরোল হয়েছে, মানে অ্যাপয়েন্টমেন্ট পাইছে। তার মানে তার তো আর বিচার করার সুযোগ নেই। আরেকজন কি ছিল যেন, নাম বলে গেছি, তিনিও, এটাই তার প্রথম বিচার, এনাম এনাম চৌধুরী। তো এই ৩ জন মানুষ, আপনি চিন্তা করে দেখেন ভাই, আন্তর্জাতিকতাবাদ যদি থাকে, একটা দেশের প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে, আন্তর্জাতিক অপরাধের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা হচ্ছে, এবং তার যাবজ্জীবন না, তার মৃত্যুদণ্ড হবে, সেখানে মামলা হচ্ছে। অথচ আপনার ঠুটু জগন্নাথ ৩ জন বিচারপতির একজন বিচারপতির ঝুলিতেও জীবনে একটি মামলা করার কোনো অভিজ্ঞতা নাই। আপনি বুঝছেন তো? এখন যেমন তো মনে করেন যে, এদের কাছে হচ্ছে বিচারে তাদের এভিডেন্স বলতে জাতিসংঘের রিপোর্টটা এবং ওই রাষ্ট্রপতির বক্তব্য। আচ্ছা, বাংলাদেশে কোন মানুষ না জানে যে টেলিভিশনে আইসা তারা বলছে যে আমরা মেট্রো রেল পোড়াইয়া দিয়েছি, আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি টিভি ভবন না ভাঙতাম, তারা তো বুক ফুলিয়ে বলেছে, তাই না? কিন্তু এটাও কিন্তু একটা কাউন্ট অফ অপরাধ শেখ হাসিনার। তা এখন এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে বলি, একটা মানুষকে যখন আপনি হাত পা বেঁধে বলৎকার করবেন, সেখানে ওই লোকের কনসেন্ট আছে কিনা, ওই লোকে মানে এটা চায় কিনা, এটার কোনো প্রশ্ন তখন আসে না। তো বাংলাদেশটা এখন দূষিত হচ্ছে, বিচারের নামে প্রহসন চলছে। আমরাও বিচার করছি। আমাদের ফজলুল করিম যে বিচারক ছিলেন, তিনি কিন্তু ৬৭ বছর হওয়ার পরে পদত্যাগ করছে, মানে অবসরে গেছেন। এবং আরেকটি সিগনিফিকেন্ট কথা আপনাকে বলি, বাংলাদেশের সংবিধান যেটা আছে, বাংলাদেশের সংবিধানের মূল তত্ত্ব হচ্ছে, এই দেশে যত আইন হবে, আইনগুলো হতে হবে এই সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি কোনো আইন এই সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে, সংবিধানটা ঠিক থাকবে, ওই আইনটা বাতিল বলিয়া গণ্য হবে। কথাটা বুঝাইতে পারছি আপনাকে? জি। এখন এই যে মনে করেন আইসিটি 2 এর যে জাস্টিস গোলাম মর্তুজা, গোলাম মর্তুজা না, তার নাম হচ্ছে জাস্টিস নজরুল ইসলাম, তিনি কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের জাজ ছিলেন, জাস্টিস ছিলেন। তো তিনি অবসরে গেছেন 6 বছর আগে, তার বয়স যখন ৬৭ বছর। এখন তার বয়স কত বলেন তো? ৭৩ বছর। তো সংবিধানে বলা আছে যে ৯৬, আর্টিকেল 96 এর প্যারাগ্রাফ 1, যে বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ ৬৭ বছর পর্যন্ত বয়স হইলে অবসরে যাইবেন। এখন আপনি ৭৩ বছরের লোক দিয়ে বিচার করেন কিভাবে?
ধরেন আপনি মনে করেন যে একটা বিধি করলেন প্রেসিডেন্টকে দিয়া অথবা পার্লামেন্ট দিয়া, সংবিধানকে জিয়া রেখা মানে সংবিধানকে বাঁচায় রেখা। ভাই সোজা কথাটা আপনাকে বলি, এই দেশে আপনার যদি কোনো নারী অথবা কোনো পুরুষ যদি বিবাহিত হয়, অর্থাৎ তার তালাকটা যদি আইনগতভাবে সিদ্ধ না হয়, তিনি কিন্তু আরেকটা বিয়ে করতে পারেন না। তাহলে বিয়ে করতে হলে কি করতে হবে? যদি নারী হন হাজবেন্ডকে তালাক দিয়ে আসতে হবে, আর যদি স্ত্রী হন তাই পুরুষ হন তাহলে তার স্ত্রীকে তালাক দিয়ে আসা, তারপরে একটা বিয়ে রেজিস্ট্রি করাইতে হবে ব্রিটেনে। কারণ এখানে তো বহুগামী বিয়ের কোনো সুযোগ নাই। যেমন মুসলমান ধর্মে আছে একসাথে তিনটাও পারবেন। আর নারীর ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে যদি বলেন যে নারীর ক্ষেত্রে, নারী তো এক বিয়ের বেশি করতে পারবে না, তা আরেক বিয়ে করতে হলে তাকে তালাক দিয়ে আসতে হবে। যদি তালাক দিয়ে না আসেন তাহলে আপনি বিয়ে করতে পারবেন না। ঠিক তেমনি বাংলাদেশের যদি সংবিধান বিরোধী কোনো আইন বানাইতে হয়, সংবিধানের ওই ধারাটাকে, ওই আর্টিকেলটাকে আগে বাদ দিয়ে আসতে হবে। তা আপনি কি সংবিধান বদলাইছেন? এটা হচ্ছে জাতির সাথে একটা তামাশা। কথাটা বুঝছেন? এই তামাশাটা ভদ্রলোক, শিক্ষিত লোক, সজ্জন লোক, মার্জিত লোক, মানবিক লোক বোঝে। আর অমানবিক, অমানুষ, হিংস্র দানব, শুয়োর বিড়াল এরা বোঝে না। এরার বোঝার দরকারও নাই। কারণ তো এরা তো মানুষ হয়ে জন্মায় নাই। দেখতে মানুষ মতো হইলেই কি সব মানুষ হয়? তো এরা কিন্তু সংবিধানে, আপনি এখনো আজকে একটু দেখবেন সংবিধানের আর্টিকেল 96 প্যারাগ্রাফ 1, তো এখন আপনার 73 বছরের বুড়া দিয়া যে মানে কোয়ালিফাইড লয়ার না, মানে কোয়ালিফাইড আর হইতে পারে না, তিনি আর ডিসকোয়ালিফাইড বিফোর সিটিং দ্য কোর্ট। এরপরে মানে আমি একটা মেসেজ পাইছিলাম আমাদের নেত্রীর কাছ থেকে, তিনি মানে কয়েকটা জিনিস ওখানে আমাকে দেখাইলেন। যে একটা জিনিস হলো 3 জন জাস্টিস থাকে একটা ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনালের বিধি হচ্ছে মিনিমাম 2 জন জাস্টিস না থাকলে কোনো হিয়ারিং হবে না। গত 1 মাস ট্রাইব্যুনালের যে চিফ জাস্টিস, চিফ যিনি মানে চেয়ারম্যান, তিনি রায় লিখতেছেন। অর্থাৎ এখনো আসামির মানে সাক্ষী শেষ হয় নাই, কিন্তু তিনি রায় লিখতেছেন গত 1 মাস ধরে। তো যার কারণে তিনি 1 মাস কোর্টে আসেন নাই। তো কোর্টে কে আসছে? সকালে একজন আসে, বিকালে একজন আসে, জাজ। তাহলে আপনার হইলো এই এই যে প্রসিডিং, এই প্রসিডিং কি হইলো? তো সেই জন্য বলছি রে ভাই, বাংলাদেশ তো আইনে চলছে না। আপনার ঘরে যখন চোর ঢুকে, চোরে কি জানে না চুরি করতেছে? তারপরে এই রায়ের পরে আবার বলা হয়েছে এই রায়ের ওনারা আপিল করতে পারবেন না, কারণ ওনারা আদালত আইনে আত্মসমর্পণ করেন নাই, আপিল করতে পারবেন না। আমি আপনাকে একটা জিনিস বলি, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে এক ধরনের লোক দেখানো কারবার। ওরা কি করবে জানেননি? ওই যে ওরা রাজাকার একজন কিনছে না, ওই যে পুলিশের আইজি, ওরে দিয়ে আপিল করাবে যে আমি তো রাষ্ট্রের পক্ষে কথা বলেছি, তাইলে আমাকে বেকসুর খালাস দেওয়া হোক শাস্তির বিরুদ্ধে। তখন মনে করেন যে এই তারা ওই আপিলটা শেষ করে দেবে, কারণ তারা চাচ্ছে ডেথ পেনাল্টিটাকে চূড়ান্ত করে ফেলতে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই মানে দেখেন না নাটকটা কোন দিকে যায়। মাসখানিক সময় নেন, মাসখানিক সময় নিলে 28 দিন সময় আছে। এই বাইরে যে প্রতিক্রিয়াগুলো হলো এগুলোকে আপনি কিভাবে দেখেন? বাইরের প্রতিক্রিয়া বলতে আমরা সবচাইতে বেশি ইম্পর্টেন্স দেই ভারতকে। কারণ হচ্ছে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের হেরিটেজকে তারা শেয়ার করে, এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে আসাদুজ্জামান খান কামাল ভাই, তিনিও ভারতে এক্সাইলে আছেন। যার কারণে ভারত কি চিন্তা করে, ভারতের কি কথাবার্তা, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখন এইসব মানুষের এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং হত্যার হাত থেকে বাঁচানোর জন্য ভারতের ভূমিকাটা খুবই ভাইটাল। ভারত কালকে তাদের বিভিন্ন টেলিভিশনে, পত্রিকায়, ইভেন বাংলাদেশে যে ওই পিনাকি রঞ্জন, যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত ছিলেন, তার কথাও আমি ইন্ডিয়া টুডেতে দেখলাম। তিনি বলছেন যে এটা হচ্ছে পলিটিক্যাল ম্যানুফ্যাকচার। এটা কোনো জাজমেন্ট না, এটা কোনো জাস্টিস না, এটা কোনো বিচার না, এটা হচ্ছে পলিটিক্যালি ম্যানিপুলেটেড। এবং ভারত সরকারেরও যে প্রতিক্রিয়া, তারা মনে করে এইটা হচ্ছে এক ধরনের পলিটিক্যালি মোটিভেটেড একটা জাজমেন্ট। এই জাজমেন্টটার মধ্যে মানবাধিকার এবং জাস্টিস প্রতিফলিত হয় নাই।
যেহেতু জাস্টিস এবং মানবাধিকার প্রতিফলিত হয় নাই, সেহেতু তারা এই জাজকে, এই বিচারকে জাস্টিস মনে করে না, এবং এর কারণে ভারতের কাছে যদি শেখ হাসিনাকে ফেরত চায়, তারা কখনো এটাতে কমপ্লাই করবে না। সুতরাং আমরা মনে করি আমাদের এটা দরকার ছিল, এই বিষয়টা জানার, যে ভারতের অবস্থানটা কি। আমরা সেটা জেনেছি, জেনে আমরা খুশি যে অন্তত বাংলাদেশে অবিচার করলেও ভারতে তারা এই অবিচারের সম্মুখীন হচ্ছেন না। এক, দ্বিতীয়ত, ইউরোপ এবং আমেরিকার যে মিডিয়া, পশ্চিমা মিডিয়াতে একটা বিষয় হলো, তারা বলছে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, সুতরাং আমরা এটাকে প্রথমত মৃত্যুদণ্ড দেওয়াটাকে কন্ডেম করি। আর দ্বিতীয়ত, অনেক দেশের পত্রিকায় বলেছে যে এখানে ফেয়ার ট্রায়াল নিশ্চিত হয়নি। এবং দেখেন, যদি ইংরেজিতে দেখানো যায় যে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী ছিলেন, তিনি ছাগলের মতো হাইসা, মানে দাঁত ভেটকাইয়া, মানে গাধার মতো দাঁত ভেটকাইয়া বলতেছে, আমার আসামি মানে মৃত্যুদণ্ড হয়েছে, আমি এতে খুবই ক্ষুব্ধ এবং মর্মাহত, আমার মনে অন্তর জ্বালা। তো এক সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি তো হাসতেছেন, কথা বলছেন না, দেখছেন নি ওই ক্লিপটা? এখন হ্যাঁ, হাসতেছে। তার মানে উনি বলতে চাচ্ছে যে আমি খুশি আছি, এবং তিনি বলছেন আদালত সব, মানে সব প্রসিডিং ভালো হয়েছে। তাহলে আপনি বলছেন স্বচ্ছ বিচার হয়েছে, স্বচ্ছ বিচার হয়েছে। তো এই অস্বচ্ছ মানুষ দিয়ে স্বচ্ছ বিচার খোঁজে। সেই জন্য বলছি যে আমি কিন্তু, আমার যদি আরো ৩-৪ দিন আগের, ৭ দিন আগের আমার ভিডিও দেখেন, আপনি দেখবেন সেখানে আমি বলছি ২ জনের মৃত্যুদণ্ড, আরেকজনকে এক্সাম্পলারি একটা, মানে সো কল্ড সাজা দিয়ে দিবে। বাংলাদেশে ৫ বছরের জেল মানে হচ্ছে ২.৫ বছর। এই ২.৫ বছরের মধ্যেও রাষ্ট্র চাইলে তার এটা ১ বছর শেষ হইলে তারে দিয়ে দিতে পারে মুক্তি। তো এটা মনে করেন উনাকে ধরছে যে এমনিতেই তো ৬ মাস, বছর তো চলেই গেছে, তাই না? তো উনি মনে করেন যে এই বছরের এন্ডে বা আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়া যাবেন। উনি যদি শেখ হাসিনাকে নামানোর জন্য, মানে বিচার ব্যবস্থাটাকে প্রেজাইল করার জন্য যদি আপিল না করেন, তাইলে হয়তো উনি মুক্তি পেয়ে যাবেন। তো উনি মুক্তি পাইলে আর বাকি ২ টাতে তো কেউ আপিল করবে না। কারণ তারা তো এটাকে কোর্টে মনে করে না। আমি কালকে বলছিলাম এই টিআরটি কে যে, দেখেন আমাদেরকে তো আপনারা জিজ্ঞেস করতেছেন আমরা আপিল করব কিনা। আরে ভাই, আপিল কিসের বিরুদ্ধে আপিল? আপিল তো জাজমেন্টের বিরুদ্ধে হয়। আমরা তো এটাকে জাজমেন্টে মনে করি না। আমরা মনে করি এটা অন্যায়, এটা অত্যাচার, এটা নির্যাতন। এই নির্যাতন, অত্যাচার, জাজমেন্টের বিরুদ্ধে আমরা কোনো আ আপিল করব না। সুতরাং বাংলাদেশ এখন যে একটা সমস্যার মধ্যে আছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, আর্মি এখন ছোট জগন্নাথ হয়ে গেছে, পুলিশ বাহিনী ঠিকমতো কাজ করতেছে না, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, হাহাকার পড়ে গেছে চারদিকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো পাশের কোনো সুযোগ নাই। তারপরে সরকার যে আগে উন্নয়ন কর্মকান্ড চালিয়েছে, এই সরকার কোনো মেইনটেন্যান্স করতে পারতেছে না। এয়ারপোর্টে আগুন লাগতেছে, বড় বড় ফ্যাশন হাউসে আগুন লাগতেছে। এর ফলে যেটা হচ্ছে, আল্টিমেটলি বাংলাদেশটা অ্যাজ এ হোল একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই ধ্বংসের হাত থেকে এখন যদি একটা সুষ্ঠু নির্বাচনও হয় বা একটা অগ্রহণযোগ্য নির্বাচনও হয়, তাহলে সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতায় আসবে। রাষ্ট্রটা চলবে কি করে? রাষ্ট্রের মানুষ, ধরেন আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক, মানুষ তো আর দেশ ছেড়ে চলে যাবে না। তো এই মানুষকে কিভাবে আপনি লোক আফটার করবেন? এই মানুষকে কিভাবে আপনি, সরকারের লোকজন এবং বিএনপির কোন কোন নেতা মন্তব্য করেছেন ঐতিহাসিক বিচার হয়েছে। প্রথম আলোতে জাহিদুর রহমান লিখেছেন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে। কিংস পার্টির নেতারা বলেছেন ১ মাসের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায়টা কার্যকর করতে হবে। এই রায়টা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক দরকার কি? এখন তো পাকিস্তান আছে, ভারত দিয়ে আর কি হবে? মানে হেলিকপ্টারে করে পাকিস্তানে যায় পেশাব করে আসবে, বোঝেন নাই? পায়খানা পেশাব ধরলে ভারতের দিকে যাওয়া দরকার নেই, ভারত এদেরকে চায় না। ওই পাকিস্তান চলে যাবে হেলিকপ্টার দিয়া, ভারতের উপর দিয়া। আর ভারতে যদি না দেয়, এই বঙ্গোপসাগর দিয়ে আন্দামান দ্বীপপুঞ্জ এক পাশে রাইখা শ্রীলঙ্কার মান্নার উপসাগর গুইরা আফগানিস্তানের হইয়া তারপরে যাবে, অসুবিধা কি? তারা যাক, আমরা তো চাই তারা তাই করুক। কারণ উপসংহার কি টানবেন? আজকের বক্তব্যের উপসংহার কি টানবেন? আমরা আজকে শেষ করবো এখানে।
আমি আজকের উপসংহারটা যেটা শেষ করতে চাই, যেটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে বিচারের নামে যে অবিচারটা প্রতিষ্ঠিত হয়েছে, যে অবিচারটা তারা করেছে, এই অবিচারটা এখানে শেষ হয়ে যাবে না। বান্ডেল অফ সিরিজ অফ জাজমেন্ট আসবে এবং অনেক মানুষকে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস মনে রেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক মাটি এবং মানুষের সাথে। এই মাটি এবং মানুষ নিয়ে আওয়ামী লীগ কিন্তু টুডে অর টুমরো ফিরে দাঁড়াবেই এবং এই দেশটা কোথায় যাবে, কি হবে, সেটা কিন্তু ইতিহাস আজকে লিখে রাখতে হবে। এবং আমরা বলে দিচ্ছি, বঙ্গবন্ধুর প্রত্যেকটি আদর্শিক মানুষ, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী এটাকে মনে রাখবে। এবং আমরা আগে যে লিবারেল ছিলাম, আওয়ামী লীগ কখনো কিন্তু মিলিশিয়া হয় নাই। ১৯৭১ সালে যুদ্ধে জয়েন করেছে। কিন্তু এর আগে আওয়ামী লীগ মিলিশিয়া হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারপরেও আওয়ামী লীগ মিলিশিয়া হয় নাই। দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরও আমরা মিলিশিয়া হই নাই। আমরা মিলিশিয়া গ্রুপ না। কিন্তু এই দেশের মাটি এবং মানুষ যেহেতু আমাদের সাথে আছে, এই দেশের ইতিহাস, এই দেশের সংস্কৃতি, সাহিত্য আমাদের সাথে আছে। আমরা ফিরে আসবই এবং এটা ইতিহাসের দাবি। আর আমরা যখন ফিরে আসি, এইসব অবিচার, অত্যাচার, নির্যাতনের বিচার এই বাংলার জমিনে রুল অফ ল ফলো করেই আমরা করব।